কোনো দাবি দাওয়া নিয়ে কেউ নামছে এই সরকার আসার পর? পুলিশের সঙ্গে যা করা হয়েছে ওটারও বিচার হবে, পুলিশ আমাদের সঙ্গে যা করেছে সেটারও বিচার হবে। নির্বাচনের দিনে কি ইউনূস সাহেবের কমান্ড কাজ করছে? প্রশাসন তার কথা শুনছে? এতেই পারে সবাই। হত্যার বিচার চাওয়ার অধিকার প্রত্যেকের আছে, একটা চোরেরও আছে, সাধুরও আছে, প্রত্যেকের আছে। তো সেইখানে তারা খেপে যায়, তাদের খেপার কারণটা নিশ্চয়ই ওইখানে খুঁজ দিতে হবে যারা কর্তৃপক্ষ। এখন মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, আপনার চাইলে এই মুহূর্তে আমি রেগুলেশনকে আনতে পারি না। রেগুলেশনের একটা সময় ছিল, সেটা 2 দিন, 1 দিন, 3 দিন, এর বেশি রেগুলেশন থাকে না। তার আগে পরে যা ঘটনাগুলো ঘটেছে, তার আগে পরে প্রত্যেকটা ঘটনার চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার আমি মনে করি। হ্যাঁ, তো সবচেয়ে বেস্ট হয়েছে যে 3 দিন যে দেশে সরকার ছিল না, আমরা যত ভয় পেয়েছিলাম যে একটা দেশে সরকারবিহীন একটা দেশ চলতে পারে কিভাবে, অথচ চলেছে সেই 18 মাসের চেয়ে ভালো চলেছে, 15.5 বছরের চেয়ে ভালো চলেছে। ওই 3টা দিন জিনিসপত্রের দাম কমেছিল, কারণ সিন্ডিকেটটাও ভয় ছিল। তারপরে সিন্ডিকেটরা আবার ঠিক জায়গা মতো সব ঠিকঠাক করে জেগে বসেছে। তো আমি বলতে চাই যে এটা ভয় পাওয়ার মতো কিছু না। যদি তারা অপরাধ করে থাকে, অপরাধী যেই হোক না কেন, শাস্তি সবার জন্য সমান, সে আমি হই বা তারা হোক। তো তাদের এই ভয়টা আমি অমূলক মনে করি। আবার এটাও মনে করি যে তারা যে প্রত্যেকটা দিনের জন্য, যেমন ধরেন তাজুল সাহেব, আপনার ওটা কি আন্তর্জাতিক আদালতের, উনি বলেছিলেন, চিফ প্রসিকিউটর, উনি বলেছিলেন যে মব নিয়ে যারা কথা বলবেন, উনি থ্রেটের সুরেই কথা বলেছিলেন, তাদেরকে দেখে নেওয়া হবে বা কিছু এই টাইপের। যে আমি ওই মিটিংটায় ছিলাম, তো উনি মবটাকে কয়দিন ব্যাপী 18 মাস যদি বুঝিয়ে থাকেন, তাহলে এটা ভুল করেছেন, এটা ভুল, এটার চুলচেরা বিচার হওয়া উচিত। আমি মনে করি যে পুলিশ জনগণের বন্ধু হোক, জনগণের বন্ধু হিসেবে কাজ করুক আগামীতে। সেই জন্য ওই ট্রমাটাইজ পুলিশকে, পুলিশের জায়গাটা বুঝাই দিতে হবে। এতদিন পুলিশ তার জায়গা বুঝে নাই, কারণ সরকারকে স্যালুট করাই মনে করেছে তার কাজ, তার চাকরি। সরকারকে স্যালুট করাই যে তার চাকরি না, আসে যে জনগণের বন্ধু, এটা তার চাকরি। এই জায়গাটা শুধু তাকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আর কোনো রকম সমস্যা কখনোই থাকে না। পুলিশও যদি বুঝে যে আমার কাছে ওই একজন বিচারপতিও যা, আমার কাছে একজন রাস্তার লোকও তাই, আমার কাছে একজন আইনের লোকও যা, আমার কাছে একজন সন্ত্রাসী তাই, মানে সমান দৃষ্টিতে যে অপরাধ করবে সে অপরাধের শাস্তি পাবে। সেই শাস্তিটা তাকে ওই জায়গাটা আপনার ক্লিয়ার করে দেওয়ার জন্য তার সাথে কথা বলা উচিত, তার সাথে সেমিনার করা উচিত। কারণ আমি আপনি বা রাজ্জাকি ভাই বা মাহবুব সাহেব, আমরা কেউই কিন্তু তাদের ছাড়াও চলতে পারবো না। আইন শৃঙ্খলা তাদের হাতেই, তারা পারে না, এটাও কিন্তু ঠিক না। কারণ আমরা নির্বাচনের দিনে দেখেছি আমরা যতটা ভয় পেয়েছিলাম, সত্যি কথা বলি, আমরা ভয় পেয়েছিলাম যে নির্বাচনে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু অনেক কিছু ঘটে নাই। তো এই জায়গাটা তারা চাইলেই তারা পারে, এবং এই চাইলে তাদের সাথে তাদের সমস্যাটা কি, আমাদের সমস্যাটা কি, এটা জানা উচিত আমাদের। আমরা প্রথমেই দূর 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 করে তাড়িয়ে দিব, আবার মাসোহারা দিব আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে, আবার তাদেরকে আমরা পিটাইতে যাব, তাদেরকে মেরে ফেলবো, তাদের জীবনে নিশ্চয়তা থাকবে না। এটা তো হতে পারে না। আমাদেরও যেমন জীবনের নিশ্চয়তা আছে, তাদেরও ঠিক তেমনই জীবনের নিশ্চয়তা আছে। এই নিশ্চয়তার যখন ভাগ বন্টন হবে, তখন অন্য কেউ ভয় পাবে বা অন্য কেউ এটা নিয়ে অন্যরকম কথা বলবে, এটা মেনে নেওয়া হবে না, সে যে সমাজের যেই হোক না কেন। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, পুলিশের সঙ্গে যা করা হয়েছে ওটারও বিচার হবে, পুলিশ আমাদের সঙ্গে যা করেছে সেটারও বিচার হবে। আপা, পুলিশ বাহিনী নিয়ে যেহেতু কথা বলছিলাম, আমি একটু বলে রাখি যে এই যে পুলিশের অভ্যুত্থানে যে অবদান বা যেই আসলে যেই বিষয় নিয়ে তাদের পোশাক পরিবর্তন করা হয়েছে, তাদের অতীতকে ঝাপসা করতে বলা হচ্ছে, সেই পোশাক পরিবর্তনকে তারা বললেন যে তাদের সাথে আলোচনা করা হয়নি বা তাদের মন মতো পোশাক হয়নি, সেই পোশাক পরিবর্তন করে আবার আগের পোশাকে ফিরে যাওয়ার একটি কথা চলছে। বা আমি কিন্তু তাই মনে করি। কেন জানেন, আপনি নিজে তাকায় দেখেন, এখানে আমরা 4 জন আছি, কারো বিবেক দিয়ে যদি বলতে পারে যে ওইটা কোনো পোশাকের রং হলো কিনা, বরং সে যে পুলিশ এটাই তো মনে হয় না। রাস্তায় যে দাঁড়ায়, ধূসরের সঙ্গে ধূসরে একাকার হয়ে যায়। একটা পুলিশের যদি চকচকে একটা ড্রেস থাকে, দূর থেকে যদি বোঝা যায় যে হ্যাঁ নীল, সবুজ কিংবা লাল, যাই হোক না কেন, মেরুন, তাকে বোঝা যাচ্ছে সে পুলিশ, সে আমার কাজ করবে। আমি ধূসরে খুঁজতে খুঁজতে তো হয়রান হয়ে যাব। এমন প্রতিক্রিয়া তো আসলে এই ধরনের পোশাক, এটা হলো ইনকাম করার একটা সুযোগ নিয়েছে, আর কিছুই না। এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবেই তারা বলুক না কেন, ইনকামে কিন্তু তারা
স্বৈরাচার ফ্যাসিস্টের চেয়েও ফাস্ট। কারণ যে ধরনের অভিযোগ আসছে, দুদকে যে ধরনের অ্যাপ্লিকেশন জমা পড়ছে, যে ধরনের কথা এক এক উপদেষ্টার সম্পর্কে আসছে, তাদের বয়স মাত্র 17 মাস বা 18 মাস। এই 17-18 মাসে তারা যে হাজার হাজার কোটি টাকার গল্প শোনা যাচ্ছে, সেই হিসেবে তো তাহলে আমি বলবো ফ্যাসিস্ট কিছুই না। তো এই যে তারা এই কাজটা করলো, পুলিশের পোশাক এই একদম ফ্যাসিস্ট 3 আসলে বাহিনীর কোন পোশাক ফ্যাসিস্ট পরবে। আপা? হ্যাঁ, কোন ফ্যাসিস্টের কথা বলতে চাচ্ছেন? আমি ঠিক আপনার ইমিডিয়েট ফ্যাসিস্ট যেটা 15.5 বছর যারা ক্ষমতার ইউটিলাইজ করেছে, যারা এই ইন্ট্রিমের আগে আগে ছিল, যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আমি তাদের কথা বলছি। যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে, আমি তাদের কথা বলছি। আপনি 15.5 বছরকে ভাগ করেন না লক্ষ হাজার কোটি টাকা দিয়ে, তা ভাগে কতটুকু পড়ে? আর 17 মাসকে ভাগ করেন না, আপনি কতটা পড়ে? তারা কেন পুলিশ, তারা এটা করতে পারে না, পুলিশের এই রং চেঞ্জ করতে পারে না। পারলেও আপনার সমাজের বিভিন্ন শ্রেণী, যেহেতু সংসদ ছিল না, তাদেরকে নিয়ে বসা দরকার ছিল। তারা এত দল নিয়ে তারা সংস্কার করলো 1 বছর 1.5 বছর, তারা কেন ওই সংস্কারের মধ্যে তুললো না যে আমরা পুলিশের পোশাক পরিবর্তন করতে চাই, আমরা আনসারের পোশাক পরিবর্তন করতে চাই? তো তারা কেন, আমরা বিজিবির পোশাক পরিবর্তন করতে চাই, তারা কেন এই কথাগুলো বললো না? এবং সেইখানে কেন একটা ডিসিশন হলো না? ওইখানে ডিসিশন হলে কি হতো? ওইখানে বিএনপি ছিল, ওইখানে জামাত ছিল, ওইখানে বাম ছিল, ডান ছিল, এনসিপি ছিল, সবাই ছিল। তো ওদের মধ্যে থেকে আসতো। তারা হুট করে এইসব করার কে? তাদের তো এইসব করার সুযোগ দেওয়ার কোনো সুযোগ ছিল না, তাদের তো এত ক্ষমতা দেখানোর কোনো অবস্থা ছিল না। তারা কেন যেখানে যা করার না সেটা করেছে, আর যেখানে যা করার সেটা করে নাই? অস্ত্র উদ্ধার করা তাদের কাজ, সেটা করে নাই। মব বন্ধ করা তাদের কাজ, সেটা করে নাই। আপনার সন্ত্রাসী কার্যক্রমের বিচার করা তাদের কাজ, সেটা করে নাই। আইনের অনুশাসন প্রত্যেকের জন্য সমান, সেটা করে নাই। তো তারাও কিন্তু সাংবাদিকদেরকে আপনার জেল জুলুম হুলিয়ার মধ্যে ঢুকিয়েছে। আমার কথা, একটা সাংবাদিক বা একজন রাজনৈতিক নেতা তার মনের ভাব প্রকাশ করবে, এই কথাই তো তারা বলে যে আগে 15.5 বছর করতে পারে নাই বলেই আমরা এসেছি। তাহলে সে কেন তার মনের ভাব প্রকাশ করতে পারবে না? 32 ভাঙা হয়েছে, সে কেন বলতে পারবে না? বলুক না। 32-এর পক্ষে একটা লোক থাকলে ক্ষতি কি আমার? বলুক। বরং 32-কে কথা বলতে না দিয়ে, 32-এর নাম না নিতে দেয়া হয়েছে কি, 32-কে আপনারা একদম এত উপরে উঠায় ফেলছেন যে এখন 32 আবার চিন্তা করছে। সাধারণভাবে ধরেন জাতীয় পার্টির মতো ধরতেন, একটা সিটও পাইতো না, একটা সিটও পাইতো না। জনগণই বিচার করতো কারে ভোট দেওয়া যাবে, কারো ভোট দেওয়া যাবে না। যেটা জাতীয় পার্টি কি হলো, কতগুলো তারা 273টা না কতটা তারা নমিনেশন দিয়েছে, একজন কোথাও পাশ করে নাই। এটাই হতো। বরং আওয়ামী লীগকে মানে খুব ভালো রাখার জন্য একটা 32-এর মতো কয় কোটি টাকার জিনিস ছিল। হ্যাঁ, এটার ভ্যালুস অনেক বেশি, মেন্টাল ভ্যালুস অনেক বেশি, কিন্তু বাহ্যিক কয় কোটি টাকার যে জিনিস ছিল, 2 কোটি 5 কোটি 7 কোটি, 2 তলা 3 তলা একটা বিল্ডিং ছিল, আর কিছু পরিত্যক্ত জিনিস, যেটা শেখ মুজিবুর রহমান সাহেবের পরিত্যক্ত জিনিস ছিল, সেটার দাম আমি ওইটার দাম বলতে চাই না। মূল্য হিসাব সেটি আসলে, কিন্তু আমি যারা ভেঙেছে তারা কি করে একটা ইটও রাখবে না, এই কথা বলে ভেঙেছে। এবং সেই সময় আপনার পাইলো কোথা থেকে, এই যে বুলডোজার পেলো কোথা থেকে? সরকারের যদি সে না থাকতো তাহলে কিভাবে পেত? একটা 32 ভাঙার জন্য যত তারা ইম্পর্টেন্সি দিয়েছে, একটা অস্ত্র উদ্ধারের জন্য তারা দেয় নাই। তাদের নিজস্ব, তাদের উপদেষ্টা নিজে বলেছে 5 তারিখে যদি স্বাধীন না হতো, 6 তারিখে সশস্ত্র অবস্থায় নামতো। এই সশস্ত্র অস্ত্রটা কোথা থেকে আসতো, কোথায় পেলো, সেই অস্ত্রটা গেল কোথায়? এই কথাটা কি একবার জিজ্ঞেস করেছে? আমি ধরলাম যে উপদেষ্টা থাকাকালীন জিজ্ঞেস করতে পারে না, উপদেষ্টার থেকে রিজাইন নেওয়ার পরে জিজ্ঞেস করেছে কিনা? তারপরেও তো 6 মাস তারা ছিল, 5 মাস তারা ছিল, তারা তো তখনও জিজ্ঞেস করে নাই। তো সেইখানে আমরা তাদেরকে কিভাবে বলবো যে তারা দেশের মঙ্গলের জন্য শুধু কাজ করেছে? তাদের এই সময়টার জন্য তাদেরকে ধরা যাবে না। আপা, আপনি যে কথাটি বললেন যে আসলে 5 তারিখ যদি অভ্যুত্থান না হতো, তাহলে তারা সশস্ত্র প্রস্তুতি রেখেছিল, তারা বলেছে, আমাদের কথা না। হ্যাঁ, তাদের সেই অস্ত্রের আসলে যোগান বা এই যে সশস্ত্র প্রস্তুতি, এই প্রস্তুতি আসলে কিভাবে সংগঠিত হতো বা কিভাবে সেই অস্ত্রগুলো তারা পেতেন, কি মনে হয়? তারাই বলতে পারে, আমরা মনে হয় দিয়ে বলতে পারি, তারাই বলতে পারে কোথায়। এটার জন্য জিজ্ঞেস করা, আরে এত আপনার সন্দেহ করে আপনি একজনকে অ্যারেস্ট করে রিমান্ডে পাঠাচ্ছেন, তাদেরকে পাঠান না কেন? কথা বলে এই কথাটা, এই যে এখন যে কথাটা বললাম, এই কথা বলারও তো যে 2 মাস আগে সুযোগ ছিল না। এই কথাটা বললে বাইরে যেতে পারতাম কিনা এটা সন্দেহ ছিল। তো আমরা কোথায় সেফ থাকবো? আমরা কার কাছে সেফ থাকবো? জি আপা, আবারও আপনার কাছে ফিরবো, জনাব রাজ্জাকের কাছে ফিরতে চাই। মনি আপা যেটি বলছিলেন যে উপদেষ্টারা তারা বলেছিলেন যে 5 তারিখে যদি অভ্যুত্থান না ঘটতো তাহলে তারা সশস্ত্র প্রস্তুতি রেখেছিল। আপনার কাছে জানতে চাই আসলে এই সশস্ত্র প্রস্তুতি তারা কিভাবে রাখলো বা এই অস্ত্রের যোগান তারা কিভাবে পেতে পারতো, আপনার কাছে কি মনে হয়?
আচ্ছা, এইটা যদি আগে বলি শুরু, এটা হলো 5 তারিখ যদি না হইতো তাহলে 6 তারিখ অস্ত্র নিয়ে নামতো, এটা আমি জানি, বলছে এই সম্ভবত আসিফ মাহমুদ বলছে। কিন্তু 5 তারিখ যেহেতু ঘটনা শেষ হয়ে গেছে, 6 তারিখ নাম তো কেমনে, আমি কেমনে বলবো? আমার উত্তরটা দেন, আমি কিভাবে বলবো? 6 তারিখ তারা সশস্ত্র কেমনে হইতো, কোথায় অস্ত্র পাইতো, এইটা আমি কিভাবে এটা বলবো? ওরাই বলতে পারে। ওরা বলতে পারে। আর 5 তারিখে পর্ব শেষ, সুতরাং আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। কতগুলো বিষয় আনছে আপা, অনেকগুলো কথা বলছে। আচ্ছা, তাহলে অন্য না প্রশ্নে না, যেতে ওইগুলো চাই। আমি একটু জবাব হ্যাঁ, দিচ্ছি। সেগুলো ধরেই আমি এগোতে চাই। জনাব হ্যাঁ। মাহবুব আজিজ কিছুক্ষণ আগে বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের অনেক ভালো ভালো দিক রয়েছে। ঠিক তিনি আছে। এটাও বলেছেন যে অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য অন্তর্বর্তী সরকার অবদান রেখেছে, এবং আপা কিছুক্ষণ আগে বলছিলেন যে ইনকামের দিক থেকে ফ্যাসিস্ট হাসিনা, আপার ভাষায় আপা যেটি বলছিলেন যে গত সরকারের যে ইনকাম বা দুর্নীতি, সেই দুর্নীতিকে ছাপিয়ে গেছে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু মানুষ বা অন্তর্বর্তী সরকার। বেশ কিছু উপদেষ্টাকে আমরা দেখেছি যারা ছাত্র উপদেষ্টা, তারা প্রায় 1000 কোটির বেশি টাকা তাদের কাছে এখন রয়েছে। তাদের অনেকে নির্বাচন করলেন, এবং তাদের বাড়িঘর আগে যেখানে ভাঙা ছিল এখন সেখানে আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয় এই যে অল্প দিনে তারা এত সম্পদের মালিক হলেন, এত অর্থের মালিক হলেন, আবার এই যে অন্তর্বর্তী সরকার অর্থনীতির যে স্থিতিশীলতা সেটি ধরে রাখার পরও শেখ হাসিনা যে প্রকল্পগুলো রেখে গেছিলেন, সেই প্রকল্পের যে ব্যয়গুলো ছিল, সেই ব্যয়ের চেয়ে কয়েক গুণ ব্যয় বেড়েছে অন্তর্বর্তী সরকারের আমলে, যেই সেই একই প্রকল্পের ব্যয়গুলো অনেক বেড়েছে। এগুলোকে আপনি কিভাবে দেখছেন? আমি বুঝলাম না, অনেক লম্বা প্রশ্ন করলেন আপনি। দুর্নীতি করছে, সহজ জায়গায় থাকি দুর্নীতি করছে। একটা সহজ জায়গাটা হলো তারা দুর্নীতি করছে, আর তো কঠিন জায়গা নেই, সবচেয়ে সহজ জায়গা দুর্নীতি করছে। 1000 কোটি হোক আর 1 টাকা হোক, দুর্নীতি করছে। প্রথম কথা হইলো যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির খাতগুলা কোথায়? আমি একবারও বলি না তারা দুর্নীতি করেন। আজকে আমি মন্ত্রী হই, মাহবাই মন্ত্রী হোক, ভুরুঙ্গামারিতে তার আত্মীয় কি আছে, তার গাড়ির ড্রাইভারও টাকা ইনকাম করবে। নাথিং নিউ ইন বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা এইভাবে চলি। আমরা 25 কোটি 30 কোটি টাকা এমপি ইলেকশনের জন্য 50 কোটি টাকাও ব্যয় করি। কেন করি? আপনার একটা রাষ্ট্র মাথাগুলো দেখতে হবে, এই ব্যয়টা কেন করি? আমি কি পাগল? আমি কি অসুস্থ? কেন ব্যয়টা করি? কেন? রিকাভার হবে। কোন সংসদ সদস্য সংবিধান মোতাবেক তার কাজ করেন না, উনি ডেভেলপমেন্ট ওয়ার্কে চলে যান। সাংবাদিকরা যখন ইন্টারভিউ নেয় নির্বাচনের সময়, কেউ গিয়ে প্রশ্ন করে না আপনি তো এমপি হবেন, হ্যাঁ আপনি কোন আইনটা করা দরকার বলে, কোন আইনের ঘাটতি আপনি মনে করেন, না প্রশ্ন করে আপনি আপনার এলাকায় কি কি উন্নয়নমূলক কাজ করবেন। এটা তার না, এই কাজ তার না। সংবিধান বলে দিছে তাদের কাজ কি। সেই কারণে আমি বলছি দুর্নীতি অবশ্যই করছে তারা, এবং করবে। কেন করবে? এরা কারা? এদের বাপ দাদা চাচা কারা? এদের বাপ তো এই বাংলাদেশেরই লোক। বাপ যদি দুর্নীতি আপনি তার পোলা কি ফেরস্ত হয়ে যাবে? নানা দুর্নীতিবাজ তার নাতির কাছে আপনি এখানে ফেরস্তা আশা করেন 5 তারিখের পর 6 তারিখ, একটা আমরা রোবটিক আশা করি, মানে কি একটা কম্পিউটারের মতো। মানে 5 তারিখ এই দেশের লোক ছিল সব শয়তান, 6 তারিখ থেকে যারা ক্ষমতা তারা ফেরস্তা হয়ে যাবে। এটা একটা আজগবি চিন্তা ভাবনা। অফকোর্স দুর্নীতি যদি করে থাকে, পাই টু পাই আপনারা ধরেন, পাই টু পাই তাদের বিচার করেন। তারা আছে দেশে, 1000 কোটি 100 কোটি ধরেন না কেন? এখন তো নির্বাচিত সরকার, এত তড়িঘড়ি করে নির্বাচিত সরকার তো অনেক দায়িত্বপূর্ণ কাজ করছেন, তাহলে করেন না কেন? ধরেন না কেন? আমরা চাই, আমরা ওয়েট করি, দেখি। আসেন এবার পুলিশ, একটা ছোট ছোট জবাব দিচ্ছি। আপা বলছেন পুলিশের পোশাক বদল। পুলিশের পোশাক আমার কাছেও ভালো লাগে নাই। আচ্ছা, বদল করছে, ব্যাপক আলোচনা হয়েছে। আমি আর মাসুদ কামালও টকশো করছি এই পোশাক নিয়ে। সেখানে আমি বলছি এই যে পোশাকটি নিয়ে এত আলোচনা হচ্ছে, এটা নাকি ওনার কাজ না বলে। আমি ভাই লজিক্যাল মানুষ, বাস্তবতায় আছি। রং পছন্দ নাই আমারও, কিন্তু তার কাজ না, অ্যাবসলুটলি রং। অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে কি, একটা সরকার চলে গেছে আর একটা সরকার নির্বাচিত হয়ে আসবে, এর মাঝখানের সময়টা সে কমপ্লিট সরকার, পূর্ণাঙ্গ সরকার। একদম পূর্ণাঙ্গ সরকার বলতে যা বোঝায়, সে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং সে পুলিশের ডিসিশন নিতেই পারে, কিন্তু রাইট রং মানে কাপড় ভালো হইলো কিন্তু অন্য প্রশ্ন। আসেন বিডিআর বিজিবি, বিডিআর এর নাম বদলে যখন বিজিবি লেখা হইলো এবং পোশাক বদল হইলো, আমি কোনো পত্রিকায় নিউজ দেখিনি এই বাংলাদেশে, কেউ এটা নিয়ে সমালোচনা করে নাই। বিডিআর আতঙ্কিত একটা নাম ছিল, বিডিআর বর্ডারে, সেটাকে আমি বিজিবি করে ফেলেছি। পোশাক পরিচয় কেউ কথা বলেনি, কেন বলেনি প্রশ্ন রাখলাম। এইবার আসেন অন্তর্বর্তীকালীন সরকারের ভালো কিছু কাজের কথা মাহবুব ভাই বলছে, অফকোর্স ভালো করছে, সেটা বলবো। আপা বলছে নির্বাচনের দিন খুব সুষ্ঠু হয়েছে। কেন সুষ্ঠু হইলো? ওই জায়গাটায় যেতে হবে। তাহলে এক নির্বাচনের দিনই কি ইউনূস সাহেবের কমান্ড কাজ করছে? প্রশাসন তার কথা শুনছে?
আর বাকি দিন শোনে নাই। যদি প্রশাসন তার কথা শুনতো তাহলে এই একদিনই সে ব্যবহার করবে, আর পিছের 18 মাস সে ব্যবহার করে নাই? সে কি পাগল? ওই একদিনই প্রশাসন কাজ করেছে, এবং ইউনূস সাহেবের সিদ্ধান্তে না, এটা প্রশাসনিক সিদ্ধান্ত হয়েছে। যেহেতু সে চলে যাবে নিশ্চিত, সুতরাং একটা ভালো নির্বাচন দিয়ে তাই বিদায় করো। এই নির্বাচনের ফলাফল যাই হোক, নির্বাচনে দেশ চালাবো আমরা, সেটা ভিন্ন কথা। ইউনূস সাহেবের রিমুভালটা খুব জরুরি ছিল, যাদের কাছে সেটা তারা জানে। তা নাহলে একদিন ইউনূসকে সহযোগিতা করছে প্রশাসন ইউনূস সাহেবের কথায়, আর বাকি 16 মাস, এই 17 মাস করলো না, এটা গ্রহণযোগ্য না। আমি টকশোতে বলেছিলাম যে ইউনূস সাহেব যে নির্বাচনটা দিতেছে একটা রক্তাক্ত নির্বাচন দিবে, এবং উনি একটা নিকৃষ্ট নির্বাচন দিবে। এবং আমি আবার টকশোতে আমার সেই কথা উইথড্র করছি, কি যে আমি ভুল বুঝেছি। ইউনূস সাহেব ঠিকই বলছিল যে আমি বিশ্ব সেরা নির্বাচন দিব, কারণ ইউনূস সাহেব জানতেন যে আমি যেদিন আমার চলে যাওয়াটা নিশ্চিত হবে সেই দিন আমি প্রশাসনের কোঅপারেশন পাবো। এবং 12 তারিখ নির্বাচন হয়েছে, সে বারবার বলছে একদিন আগেও না, একদিন পরেও না। তো এই যে 12 তারিখ কনফার্ম করছে যে সে চলে যাবে, 13 তারিখ 14 তারিখে সে আর নাই, তাই কোঅপারেশন করছে নির্বাচনের জন্য প্রশাসন। এখানে একটু সম্পূরক এক লাইন আমি বলে দিই, এক লাইন, অসুবিধা নেই। সেটা হলো শুধু ইউনূস সাহেবের উপর এই নির্বাচন ডিপেন্ড করে না, এটা সেনাবাহিনীর উপর ডিপেন্ড আমি করেছে। তাই বলতেছি। সেনাবাহিনী আমি সেটাই বলছি। সেনাবাহিনী এইটার ধন্যবাদ পাওয়ার যোগ্য। না, শুধু আমি ধন্যবাদে যাচ্ছি না, আমরা যে বিতর্কটা আছি, ইউনূস সাহেবের কোনো রোলই ছিল না এই নির্বাচনে প্রশাসনের সহযোগিতায়। তার মানে হলো ওই একদিনই সে প্রশাসনের সহযোগিতা পেয়েছে। আর যদি বলেন বাকি দিন পায় নাই কেন, প্রমাণ দিয়ে দিচ্ছি। কালের কন্ট্রাক্টে ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের রাষ্ট্রপতি সম্প্রতিকালে, সেখানে তিনি বলছেন তাকে কারা রাখছে, বলছে বিএনপির সহযোগিতা রাজনৈতিকভাবে আমি পেয়েছি, আর আর্মির সহযোগিতা আমি পেয়েছি। তাহলে আওয়ামী লীগের নির্বাচিত যে রাষ্ট্রপতি, তাকে যখন এইভাবে প্রোটেকশন যারা দিছে, আর ইউনূস সরকার হলো পুরাপুরি এন্টি আওয়ামী লীগ একটা গভর্নমেন্ট, ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, তাহলে সে দুই জায়গায় নিশ্চয়ই কোঅপারেশন পাবে না একইভাবে। সিম্পল। তারপরে আসেন আরেকটা কথা বলছে ভাই, এই যেটা বলতেছিলাম যে ইউনূস সাহেব যে পূর্ণাঙ্গ সরকার এবং তার সিদ্ধান্তের উপরে সবাইকে অটল থাকতেছে, সে কারণেই 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন আসছে। সংবিধান মোতাবেক 2026-এর ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন নাই। আরেকটা কথা আসি, ভাইয়ের সাথে কোঅপারেট করতেছি আমি, এই মাহবুব ভাই, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর শুধু বিএনপির গভর্নর নয়, সে বাংলাদেশের ব্যাংকের গভর্নর। আর বাংলাদেশ ব্যাংকটা মানে হচ্ছে অর্থনীতির মূল চালিকা শক্তি, যেখান থেকে অর্থ নিয়ন্ত্রণ করবেন, অর্থনীতি বাস্তবায়ন করবেন, মুদ্রা ছাপানোর প্রয়োজনে ছাপবেন, তাতে মুদ্রাস্ফীতি হয় কিনা সেই খেয়াল রাখবেন, আপনি ডলার রিজার্ভেশনের চিন্তা ভাবনা করবেন। একটা বিশাল কাজ। এবং মনসুর সাহেব সম্পর্কে উনি যা বলছে এরপর কিছু বলার থাকে না। উনি আন্তর্জাতিক মানের একজন অর্থনীতিবিদ, প্লাস ওনার গুণকীর্তন উনি বললেনই যেটুক, 25 বিলিয়ন থেকে 35 বিলিয়ন করছেন ওনার সময়। এখন আসেন, আপনি যদি সরকারে আসেন, আপনি অবশ্যই বদল করতে পারেন, কিন্তু আপনি যদি ভাবেন একটা দেশের সরকার টিকে থাকে অর্থনীতির ভিত্তির উপর, সেই অর্থনীতির ভিত্তির উপর টিকে যদি আপনি থাকেন, তাহলে আপনাকে আবু মনসুর সাহেবের আপনার পছন্দ নাই হইতে পারে, হ্যাঁ, যে ওখানকার যে থাকবে সে আমাদের প্রতি লয়াল হইতে হবে, কিন্তু সে একটা যোগ্য লোক। আমি তার যোগ্যতা অযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আনবো না, কিন্তু তার যে জায়গাটা আমি মিন করতেছি সেই জায়গাটা হলো নাম্বার 1, উনি একজন ব্যবসায়ী। একজন ব্যবসায়ী যখন ব্যাংকের দায়িত্ব পাবেন, শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওইটার না, টোটাল বাংলাদেশ সমস্ত ব্যাংকের বস হয়ে যান সে। তার মাথায় ফুল টাইম তার বিজনেস থাকবেই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাকে বলা হয় থাকবেই, আপনি এটা মাথার থেকে সরাতে পারবেন না। আমার মাথার থেকে আমি লয়ার সরাইতে পারবো না, আজিজ ভাই তার মাথার থেকে সরাইতে পারবেন না, উনি সাংবাদিক, সুতরাং ওনার মাথায় এটা কাজ করবে। 3 নম্বর আসেন, উনি ব্যক্তিগতভাবে উনি একজন ঋণ খেলাপি। 89 কোটি টাকার ঋণ ওনার আছে। ওনার তো নৈতিক দায়িত্ব ঋণ রিকভারি করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হবেন, ইনি তো সমস্ত ব্যাংকের ঋণ খেলাপি কারা সেটা নিয়েও কাজ করবেন। আমি নিজে যখন ঋণ খেলাপি, তখন তো আমার নৈতিক সাহস ভয়েসটাই থাকবে না কমান্ড দেওয়ার যে আপনি ঋণ খেলাপি টাকা দেন। আমি নিজে ঋণ খেলাপি, তা আপনি জেনে শুনে ঋণ খেলাপি, ঋণ রিকভার করার জন্য যে দরকার টাকা, সে টাকার দায়িত্বটা পুরো তাকে দিয়ে দিলেন, কারণটা কি? এটা আমার কাছে কোশ্চেন মার্ক। আপনি পারবেন না, অ্যাটলিস্ট সে সব দিক দিয়ে কোয়ালিফাইড, আমি ধরিলাম সুপার কোয়ালিফাইড। যেহেতু ঋণ খেলাপি, তার মানে কি একজন ঋণ খেলাপি ঋণ রিকভারি করে টাকা দিয়ে, সেই টাকার জায়গাটায় আমরা বসায় দিলাম তাকে। এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য হলো না, কোনোভাবেই হলো না। বিএনপিতে নিশ্চয়ই আরো যোগ্য লোক আছে এরকম ক্লিন। এই জায়গাটায় আমি দ্বিমত করছি এবং দ্বিমত রেখে গেলাম। জি, ধন্যবাদ।